আমি কথা শুনতে পাচ্ছি। আমি কথা শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ওকে, আমরা যাব, কথা শুরু করব। হ্যাঁ, অসুবিধা নেই। আমাকে ঠিক দেখা যাচ্ছে তো? জি, ঠিক ঠিক একদম আছে তো ঠিক, আমি? একদম ঠিক দেখা যাচ্ছে। ভাই রেকর্ড চলছে, রেকর্ড। ওকে। আপা, আসসালামু আলাইকুম। আমরা উম, আপনার ডাই হার্ড ফ্যান। অনেক ছবি দেখেছি আপনার, অনেক ছবি দেখেছি। আহ, আমরা কথা বলবো যে শুরুটা হয়েছিল কিভাবে, আপনি কিভাবে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে, সেই গল্পটা শুনবো ছোট্ট করে। ছোট্ট করে বলতে গেলে একটু লম্বা হয়ে যায়, বিকজ আমার ইন্ডাস্ট্রি থেকে শুরু, ফিল্ম থেকে শুরু হয়নি আমার ক্যারিয়ারটা। আমার শুরু হয়েছিল বিটিভি থেকে। প্রথমে শুরু হয়েছিল শিশু একাডেমিতে। আমি ফার্স্ট নাচের শিল্পী হিসেবে জয়েন করেছিলাম। শিল্পী মানে শুরু করেছিলাম। তারপরে বাফা, তারপরে বিটিভি। লালা হাসানের হাত ধরে বিটিভিতে আসা। এর আগেও এসেছিলাম আমি। তারপরে মানে নিয়মিত প্রোগ্রাম করতাম বিটিভিতে। ওখান থেকে কেউ একজন আমার মডেলিং মানে ছবি নিয়ে যায় মডেলিং জগতে। তখন সাবের ভাইয়ের প্রোডাকশন থেকে আমি মডেলিং শুরু করি। আফজাল ভাই ছিলেন ডিরেক্টর। টুটুল ভাইয়ের সাথে কাজ করেছি। এরপরে ওখান থেকে কেউ একজন আমার ছবি রাজা কাকালে হাতে নিয়ে পৌঁছান। এইভাবে চলে আসে আর কি। আচ্ছা, মাইগ্রেশন। আপা, আমরা জানি যে আপনি প্রথম যে সিনেমাতে অভিনয় করেছিলেন সেই ছবিটার নাম ছিল মাস্তান রাজা। আহ, নায়ক জসিম ভাইয়ের ছবি ছিল। সেখানে আপনি শিশু শিল্পী ছিলেন, নায়িকা শাবানার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। জি। আপা, আপনি কি মোবাইলটা একটু মানে রোটেট করতে পারবেন? এভাবে। না, এভাবে না, ওইটা তো প্যানেলে গিয়ে করা যাবে। প্যানেল ঠিক করা যাবে। উনি যখন কথা বলবে, হ্যাঁ ঠিক আছে, একবার এবার বললে হবে। উনি যখন কথা বলবে তুমি মিউট করবা দিবা। আপা, আর ঘুরান, আপনি একটু রোটেট করেন। আগের ব্যাস মতো করে ব্যাস, দিচ্ছি। আগের মতো, হ্যাঁ, এভাবে চলবে, আমরা ঠিক করে নিতে পারবো আপা। এখন ঠিক আছে? জি 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 জি। উনি যখন কথা বলবে তখন সাউন্ডটা মিউট করে দিবা। আপনি এই যে এখান থেকে জাস্ট মিউট করে দিবেন, আপনি মিউট করে দিবেন। প্রশ্ন শেষ হলে মিউট করে দিব। তাহলে বাইরে কোনো শব্দটা কিন্তু এখন তো আমি তো ক্যামেরার অ্যাঙ্গেল আপা বুঝতে পারছি আপা, না, কোথায় তাকাবো। এটা আমরা প্যানেলে ঠিক করতে পারবো, এটা ওনাদেরই সিদ্ধান্ত। তাকাবো কোথায় বুঝতে পারছি না আমি এখন। আচ্ছা, আপনি আপনি জাস্ট, ওনার ফোনের রোটেটটা অন করে এভাবে করতে বলেন। উনি বলতেছে তাকাবো কোথায়, উনি এটা বুঝতে পারছেন। তাহলে ওনার ফোনের রোটেশনটা ক্যামেরাটা অন করে আপা, আপনার ফোনের জাস্ট রোটেশনটা ক্যামেরার দিকে তাকান। অন করে দেন, অটো রোটেট করে দেন, অটো রোটেট ওকে। করে দেন, ফিক্সড যাতে না থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। জি সেদিকে উপর দিকে টান দিলে এখন ঠিক আছে। জি জি, ঠিক আছে, ঠিক চলবে। আপনি একটু এই যে কথা হয়েছে, বলেন। এখন হয়েছে, করছে করছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, কোন ভাই। হেডরুমে কমাও, কমাতে বলো, মাথার উপরে কমাতে বলো। এটা বলো মিতুল, ফোন ঠিক করতে উপরে মাথা ডাউন, টিল ডাউন, আর একটু মাথা জুম না টিল ডাউন। হ্যাঁ এই আপা, একটু এই একটু ভাই, ডাউন একটু আপা। একটু পাস করে রাইট পেন একদম ঠিক। আর একটু আগে দেন। ওনার লেফট পেন, লেফটে, আপনার লেফটে, হ্যাঁ। আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক একদম আছে, ঠিক আছে। একদম ঠিক আছে। সরি আপা, এটা অনেক, নাইস, ওকে। সরি আপা। আমার এই যখন শো রেকর্ড শোনেন, করি তখন ওজন আমি প্রশ্ন এরকম করবে বলি তো তো, তাই ভাবছি একটু হাসি শুরু আসলো। করে দেবে। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা আমরা শুরু করছি আপা। আচ্ছা মিতুল দাঁড়াও, আমি তোমার তোমার প্রশ্ন করার আগে নিয়ে নিব, কারণ হয়তো আবার এটা আমাদের পুরো রেকর্ড হচ্ছে, আমার টেলিভিশনের আইবল জন্য। ঠিক আছে? আমি ঠিক আছে, তাকাচ্ছি কত ঠিক জি, আছে? আই আপনার বলছি, দিকে তাকালেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আই বল ঠিক আছে আপা। আসলে আপনাকে এটা হচ্ছে আপনার তোমার দিকে। জি 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 ডাইরেক্ট লাইভ না, জি। আচ্ছা আপা, আমরা দাঁড়াও মিতুল, ক্যামেরাটাকে ঠিক করতে হবে, সবকিছু তো আমার লাইট ঠিক আছে? একদম ঠিক আছে আপা, সব ঠিক আছে। প্রশ্ন প্রথমটা দিয়ে নিতে হবে ভাই, তারপর পরেরগুলো করা যাবে। প্রথম প্রশ্ন, এই সময় এদিকে আছে। এই দেখতে দিচ্ছেন না? কখন যাবো একটু বললো, হ্যাঁ, আমি আমার যে প্রশ্ন রেডি আছে আমার ক্যামেরাম্যানকে মাথায়। বলতে হবে, ওকে কিনা। ভাইয়া, আমাকে বলবেন কখন আমি যাবো। কোন ভাই? ভূমিকম্প মোকাবেলার সচেতনতা এদিক থেকে এর সাইকোলজি। না, আপার সাথে হ্যাঁ, বলেন। যাব। জি, আপা, আপনি প্রথম সিনেমাতে অভিনয় করেছেন মাস্তান রাজা সিনেমাতে। জসিম ভাইয়ের সিনেমা ছিল, সেখানে আপনি শাবানা ম্যাডামের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন। তো এই সুযোগটা আসলো কিভাবে? এই সুযোগটা এসে আমি তো বিটিভিতে প্রোগ্রাম করেছি, অনেক বলেছি আপনাকে। মডেলিং থেকে কেউ একজন
আমাদের যে দেওয়ান নজরুল ভাই যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের বাবুল রেজা ভাই, ওনার কোন এক বন্ধু আর কি আমার ছবি দিয়েছেন বাবুল ভাইকে। তখন বাবুল ভাই আমার বাসায় এসে আমাকে নিয়ে গেলেন এফডিসিতে, ওনাদের শুটিং স্পটে। তখন ওনারা সবাই পছন্দ করলেন, আমাকে কাস্ট করলেন। তো 3-4 দিনের শুটিং ছিল আমার ওইটি। হুম। আপনি প্রশ্নটি আসছে না, কথা মিউট হয়ে গেছে আপনার। হ্যাঁ, মাস্তান রাজা সিনেমাটার পরেই পরের বছরই আপনি একদম মেইন নায়িকা হিসেবে আপনার অভিষেক হয়েছে প্রেম শক্তি সিনেমাতে, এবং সেটা ডিরেক্টর ছিল নায়ক রাজ রাজ্জাক। তো নায়িকা হওয়ার গল্পটা কেমন ছিল, কিভাবে প্রস্তাব পেয়েছিলেন? আমার আমার কাছে মনে হয়েছিল অ্যাকচুয়ালি মেঘ না চাইতে বৃষ্টির মতো অবস্থা, বিকজ আমাকে যখন মাস্টারনাতে কাজ করা হয় তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমি বলেছিলাম যে আমার তো পড়াশোনা নিয়ে ব্যস্ততা, আমি কিছুতেই কাজ করতে পারবো না। তো অনেক তখনই অফার পেয়েছিলাম কিছু, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করি নাই। তারপরে আমি আমার লেখাপড়ায় বিজি হয়ে গেলাম। ম্যাট্রিক পরীক্ষা যখন দিলাম, দেওয়ার পরই আবার অফার পেলাম রাজাক আঙ্কেলের কাছ থেকে, যে ওনার একজন প্রোডাকশন ম্যানেজার এসেছেন, উনি খবর নিলেন যে আমরা নায়িকা খুঁজছি, রাজাক আঙ্কেল নায়িকা খুঁজছি, আপনাকে একটু যেতে হবে ওনার বাসায়। তো ওনার বাসায় গেলাম। তারপর ওনার বাসায় আমার অডিশন হলো। আমার একটু দেখলো আমাকে ওনার সবাই, ওনার পুরো ফ্যামিলি এবং ইউনিটি মেম্বাররা সবাই পছন্দ করলেন। এভাবে কাস্ট হয়ে গেলাম সবার পছন্দে আর কি। প্রথম সিনেমা অ্যাজ হিরোইন, সেই ছবিতে আপনি নায়ক হিসেবে পেয়েছেন নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পা রাজকে। তো যখন আপনি তাকে পেয়েছেন নায়ক হিসেবে, প্রথম ছবির নায়ক হিসেবে, ততক্ষণে কিন্তু বাপ্পারাজ ভাই অনেকগুলো ছবি করে ফেলেছেন, প্রায় 6 বছরের কেরিয়ার। তো একজন স্টার নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কেমন ছিল, কতটা হেল্প করেছিল আপনাকে? ধন্যবাদ আপনাকে। আসলে বাপ্পা ভাই মূলত সবসময় হেল্পফুল, শুধু উনি না, আমি পুরো ইউনিট মেম্বারদের সব, আমি একেবারেই নতুন ছিলাম। পুরো ইউনিট মেম্বারের কাছে আমি, সবাই ছিল সিনিয়র। আমার যত শিল্পী ছিলেন প্রত্যেকেই স্বনামধন্য, প্রত্যেকেই আমার শ্রদ্ধেয়, প্রত্যেকে আমার অনেক 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 সিনিয়র। মানে একদম কাউকেই আমি বলতে পারবো না যে আমার সমসাময়িক বা আমার সাথের কেউ, আমি ছাড়া কেউ এখানে জুনিয়র ছিল। এমনকি যারা জুনিয়র আর্টিস্ট, তাদেরকে জুনিয়র বলতে পারবো না আমি, এমন ছিল। সবার কাছ থেকে আমি শিখেছি, সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি সমানভাবে। কিন্তু বাপ্পা ভাই তো অবশ্যই অনেক সহযোগিতা করেছেন, বলার অপেক্ষা রাখে না সেটা। আরেকটু শুনতে চাই যে রাজ্জাক স্যারের ডিরেকশন অভিনয় করছেন, তা আবার প্রথম নায়িকা চরিত্র। তো রাজ্জাক স্যার কেমন ছিলেন সেটে? আঙ্কেল খুবই সিরিয়াস ধরনের মানুষ ছিলেন অবশ্যই একজন ডিরেক্টর হিসাবে। জি। আবার খুবই কেয়ারি ছিলেন। তবে আমি অলওয়েজ নার্ভাস ছিলাম, কারণ আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না। আর এতই বয়সও কম ছিলাম, ফিল্ম নিয়ে বুঝতাম না, সবাই আমার সিনিয়র। আমি একটু নার্ভাস থাকতাম সব সময়। তো সবকিছু বুঝে উঠতে আমার সময় লাগতো সবকিছুই। তো বিশেষ করে ডায়লগ রিমেম্বার করা, এইসব নিয়ে আমাকে শফিক আঙ্কেল অনেক হেল্প করেছেন। উনি এখন পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করে, প্রচন্ড হেল্প করেছেন সবাই আমাকে, ধরে ধরে ডায়লগ গুলো বোঝানো, সবকিছু। আঙ্কেল তো বুঝিয়েছেন অবশ্যই, তারপরেও একটু তো আমার সময় লেগেছেন প্রথমবারের মতো। প্রশ্নটা, যে প্রশ্নটা সারা বাংলাদেশের আহ, মানুষের হয়ে আমি করছি, সবাই এই প্রশ্নটা করতে চায় আপনাকে, সেটা হচ্ছে সালমান শাহর বিপরীতে নায়িকা হওয়া, এই গল্পটা কেমন ছিল? সেই ছবিটার অফার আসলো কিভাবে, এবং সালমান শাহ অ্যাজ কো আর্টিস্ট কেমন ছিলেন? তখন তো আমার সাথে অনেকগুলো ছবির কাজ চলছিল। তো সবাই আমাকে নিয়ে কাজ করার জন্য খুবই উদ্যোগী ছিলেন, অনেকগুলো কাজ করছিলাম তখন আমি, রানিং ছবি ছিল আমার। স্বপ্নের ঠিকানা বলতে গেলে আমার প্রায় 12 কি 13 নম্বর ছবি হবে আমার। তো স্বপ্নের ঠিকানা ছবি যে ডিরেক্টর এবং প্রডিউসার, তারা আমার বাসায় গিয়ে আমাকে সাথে কথা বলতে গিয়েছিলেন। তো ওনারা পছন্দ করলেন, স্ক্রিপ্টটা শোনালেন আমাকে। তো বললেন, ভালো লাগলো, কাজ করা শুরু করলাম এরকম। আর যদি সালমানের কথা বলতে যাই, অ্যাকচুয়ালি ও অনেক ফ্রেন্ডলি ছিল সব সময় সবার সাথেই, এবং আমার সাথেও। And সবচেয়ে যেটি মজার বিষয় হচ্ছে, আমাদের কারোই গাড়ি ছিল না তখন, শাবনূর, সালমান এবং আমাদের কারো গাড়ি ছিল না। তো প্রোডাকশনের একটি গাড়ি দিয়ে আমাদেরকে সব সময় ব্যবহার করতে দিত আর কি, এবং আমাদেরকে হেল্প করা হতো শুটিং এ নেওয়া আনা সবকিছুই। তো সালমান কি করতো যে সবসময় ও আগে বলতো যে আমাকে পিক করেন, তারপর ওকে পিক করে, এরকম হতো। যেমন না যে আচ্ছা ওকে এখানে আমি বসে থাকি ঘুমাই থাকি, বা এরকম করতো না। অনেক হেল্পফুল ছিল, এই জন্য আমি বুঝি যে না, ঠিক আছে ও মেয়ে মানুষ, ওকে একটু সময় দেন, আমাকে আগে পিক করেন। তো ও নিজে আসতো আমাকে নিতে।
তো একই গাড়িতে আমাদেরকে পিক করা হতো, দেন আমরা শুটিং স্পটে যেতাম। তো এই জিনিসগুলো ছিল। তারপরে আরেকটি যেটা ব্যাপার ছিল, আমার যে হিট গানটি নীল সাগর পার হয়ে, এই গানটি যারা আর্টিস্ট ছিলেন ছবিতে, ওই গানটির মধ্যে প্রত্যেকেই তখন ব্যস্ত, এতই ব্যস্ত যে আমি থেকে সালমান, আমি, রাজীব ভাই, দিলদার ভাই, প্রত্যেকেই ব্যস্ত, আরো যারা ছিল সবাই ব্যস্ত। তার মানে সবাই শিডিউল নিয়ে সামলা চলছিল ভীষণ। জি জি। তো আমরা আপা তখন আপা আমি বসে, আপনাকে আপনাকে একটু থামিয়ে, আমার কিউরিয়াসিটি, আসলে সবার কিউরিয়াসিটি এটা জানার যে স্বপ্নের ঠিকানা সিনেমাটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অ্যাজ পার আই নো যে সেকেন্ড সর্বোচ্চ আয় করা ছবি। প্রথম হচ্ছে কি বেদের মেয়ে জ্যোৎস্না। তো স্বপ্নের ঠিকানা ছবিটার এত বড় ব্লকবাস্টার হিট হলো, কিন্তু আর এই ছবিতে আপনার দুটা গান ছিল, একটা হচ্ছে নীল সাগর পার হয়ে, আর একটা হচ্ছে তুমি আমার জীবনের শুরু তুমি আমার জীবনের শেষ। এই দুইটা গান সম্পর্কে জানবো, এবং সেই গানের শুটিং এর সময় সালমান শাহ কতটুকু সহযোগিতা পরায়ণ ছিল সেই গল্পটাও জানবো ছোট্ট করে। আর আমরা এক জায়গায় শুনেছিলাম নীল সাগর পার হয়ে গানটা নাকি 3 দিন ধরে শুটিং হয়েছিল। শুটিংটা কোথায় হয়েছিল, কি অভিজ্ঞতা ছিল, এই এই পুরো গল্পটা শুনতে চাই। আমি সেই গল্পটি করছিলাম। তো তখন আমরা সবাই ব্যস্ত, পুরো পুরো সেটে যারা শিল্পী ছিলাম ওই ছবিতে, পুরো সেটে যে কজন শিল্পীর প্রয়োজন ছিল প্রত্যেকে ব্যস্ত, এতই ব্যস্ত যে কারো শিডিউল অ্যাডজাস্ট করা যাচ্ছিল না। কিন্তু 4 নম্বর সেটে বিশাল সেট ফেলা হয়েছিল, বিশাল সেট, সেটা তো দেখেছেন আপনারা সবাই। তো আমরা সবাই মিটিং করে বসে প্ল্যান করা হলো যে কিভাবে আমরা এটাকে আম, করতে পারি। তখন দেখলাম যে কারো তো শিডিউল, সবাই শিডিউল সমস্যা। তো আমরা 3 রাত 3 দিন ধরে শুটিং করেছি, অ্যাকচুয়ালি এটা 2 দিন না, 3 রাত 3 রাত জেগে শুটিং করেছি আমরা। মানে সকাল বিকাল রাত এভাবে করে আমরা 6 শিফটে গানটা শেষ করেছি। তারপরে তো অনেক সিকোয়েন্স ছিল ওইটা ওই সেটের মধ্যে, এরপরে কন্টিনিউ করেছি আমরা, কিন্তু গানটাই শুটিং করেছে প্রায় 6 শিফটের জন্য, মানে সকাল বিকাল রাত এভাবে। সকাল 9টায় ঢুকতাম সেটে, রাত 3টায় বেরোতাম। তো এইভাবে করে আমরা কাজ করেছি ওইটার জন্য। তো সালমান তো অবশ্যই সহযোগিতা করেছে, না হয়তো হতো না এটা। জি। আপা, উম, থাকে না একটা অ্যাজাম্পশন করা বা প্রেডিক্ট করা যে এই ছবিটা কি হিট হবে কি হবে না, অনেক অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি কাজ করলে এই ছবিটা হয়তো লেগে যেতে পারে। তো আপনারা কি শুটিং স্পটে বুঝতে পেরেছিলেন যে 1995 সনের সবচেয়ে বড় হিট হবে স্বপ্নের ঠিকানা? যখন শুটিং চলছিল তখন কি এমনটা কি মানে আন্দাজ করা গিয়েছিল এই ছবিটা যে অল টাইম ব্লকবাস্টার হিট হবে? এতটা বুঝতে পারি নাই, তবে যেটা হয়েছে যে ছবির যে মেকিংটা কোনোরকম কার্পণ্য করা হয়নি, কি সুন্দর মেকিং, মানে সবকিছুতে একটু সৌন্দর্য রক্ষা করা হয়েছিল, জি পারফেকশনের চেষ্টা করা হয়েছিল, ওটাতে খুব ভালো লাগা কাজ করছিল আমাদের সবার মধ্যে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু দেখবে যত্ন করে করা হয়েছে, হ্যাঁ। তো যার জন্য কিন্তু একটা আশা তো ছিল যে হ্যাঁ অনেক ভালো হবে, কারণ ছবিটির প্রতিটি জায়গায় খুব সুন্দর যত্ন করে গান, অভিনয় এবং সেট বলেন, ড্রেস আপ আচ্ছা বলেন, এভরিথিং খুব যত্ন করে করা হয়েছে। এটার জন্য একটি আশা তো ছিল অবশ্যই। আচ্ছা। আমার আরেকটা প্রশ্ন খুব ইচ্ছে করছে যে এটা সারা পৃথিবীতে এটা আমরা দেখি যে একটা সিনেমায় যদি নায়ক একজন থাকে আর নায়িকা দুজন থাকে, যেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, ত্রিভুজ প্রেম, তখন শুটিং সেটে অনেক ধরনের ইগোয়েস্টিক ব্যাপার হয় দুই নায়িকার মধ্যে, যে আমার সিন কি বেশি হয়ে যাচ্ছে কিনা, বা আমার গানটা বেশি সুন্দর কিনা, বা আমার ড্রেসটা ওর ড্রেস থেকে বেশি বেশ বেশি ভালো না। এরকম কি কিছু হয়েছিল শাবনূরের সাথে আপনার? সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে কোনো হিংসা কারোর সাথে কখনো ছিল না, এখন আমার কাজ করে না এগুলো। ওর মধ্যে ছিল কিনা সেটা ওই বলতে পারবে, হয়তো ছিল হয়তো না, আমি অ্যাকচুয়ালি কখনো বুঝতে চেষ্টা করিনি, কখনো জানতে চেষ্টা করিনি। কারণ আমাদের চরিত্রের দিক থেকে আমাদের এমন ছিল যে ও গরিবের চরিত্রে, আমি বড়লোকের মেয়ে চরিত্রে, তো চরিত্রের ক্ষেত্রে আমাদের পোশাক আশাক গুলো একটু ডিফারেন্ট অবশ্যই হয়েছে। কিন্তু গানে আবার অবশ্যই শাবনূর ভালো পোশাক পরেছেন। কিন্তু এটা নিয়ে ওর কোনো কমপ্লেক্স ছিল কিনা বা কোনো জেলাস ছিল কিনা আমি বলতে পারবো না, আমার মধ্যে ছিল না কোনো সময়। এখন আপা, আমরা সবাই জানি যে রিয়াজ একটা সময় রাজত্ব করেছে, কিন্তু আমরা এটা হয়তো অনেকে জানি না যে রিয়াজের প্রথম সিনেমার নায়িকা হচ্ছেন আপনি, বাংলার নায়ক। তো ইয়েস। রিয়াজের প্রথম স্ক্রিন শেয়ার করা আপনার সঙ্গে, তো সেই রিয়াজ আর তার পরবর্তী 5 বছর পরে রিয়াজ, সুপারস্টার রিয়াজ, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কেমন ছিল নতুন রিয়াজ, নবাগত নায়ক রিয়াজ? নবাগত নায়ক রিয়াজ অত্যন্ত ভদ্র একটি ছেলে ছিল, ভদ্র এখনো সে, তার প্রথম গুণ হচ্ছে রিয়াজ অনেক ভদ্র একটি ছেলে, খুবই ভদ্র।
এচিটার পারিবারিক দিক থেকেও আমি আমরা ফ্যামিলি ফ্রেন্ড ছিলাম, একটা সময় আমরা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছিলাম, বেশ কয়েকজন আমরা একসাথে আড্ডা দিতাম। তো রিয়াজ ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি, ওনার মাকে দেখেছি অনেকবার, অনেকবার আমাদের একসাথে আড্ডা দেওয়া হয়েছে। তো রিয়াজ ভাই পারিবারিক ভাবেই খুবই ভদ্র একজন ছেলে। তারপরে চলচ্চিত্র আমি দেখেছি, সে তার দক্ষতা দেখিয়েছেন। আসলে চলচ্চিত্রে শুধুমাত্র যে অভিনয় জানলে হয় তা না, বুদ্ধিমত্তা কিছু ব্যাপার থাকে যেগুলো মানুষ একটু মেনটেন করতে হয়, এগুলো রিয়াজ ভাই খুব ভালো জানতেন, যার ফলে সে খুব তাড়াতাড়ি সফলতা লাভ করেছেন। এবং তার যে সব মানে অভিনয়, আহ, তার গঠন সবকিছু ভালো ছিল, অবশ্যই একজন হিরো হওয়ার মতোই ছিল, যার জন্য সে খুব দ্রুতই নাম করেছিল। আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে শাবনূরের সঙ্গে রিয়াজের সুপারহিট জুটি হয়েছিল হয়েছিল পূর্ণিমার সঙ্গেও, কিন্তু রিয়াজের সঙ্গে জুটি হিসেবে আপনার অনেকগুলো ছবি আছে, তো এই জুটিটা ঠিক দাঁড়ায় নাই কেন? মানে কি মনে হয় আপনার যে কি ল্যাকিংস ছিল? ওই যে বললাম যে শুধুমাত্র অভিনয় জানলে হয় না, নাচ জানলে হয় না, ছবিতে চলচ্চিত্রে অভিনয় করতে হলে কিছু টেকনিক জানতে হয়, সেগুলি আমার জানার অভাব ছিল, ওরা খুব ভালো জানতে হয়তো, এই জন্যই আমি মনে করি। আপা, আপনার প্রেম শক্তি ছবিটা রিলিজের পর প্রথম ছবির নায়ক হিসেবে পেলেন বাপ্পা রাজকে। এরপর আরেকটা ছবি আপনি করেছেন, প্রেম প্রতিশোধ, অমর সানির বিপরীতে। আমার তো সেকেন্ড ছবি, হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড ছবি ছিল আপনার, কিন্তু তার আগে অমর সানির একটা ব্লকবাস্টার হিট ছবি রিলিজ হয়েছিল, চাঁদের আলো। মোটামুটি অমর সানিকে সবাই তখন চেনে, আপনি তখন নবাগতা। তো কেমন ছিল অমর সানি কো আর্টিস্ট হিসেবে, কেমন ছিল ওই সময়ে? আমার সাথে অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো, খুবই আম, সহযোগী আমার সাথে, মানে খুবই সহযোগিতা পেয়েছি আমি। আমার মধ্যে কোনো, আমার সাথে তার সাথে কোনো প্রবলেম ছিল না। প্রথম ছবিতে তো খুব ভালোই কাজ করেছি আমরা, ওর সাথে আমার কাজ হয়েছে, তিনটি ছবিতে কাজ হয়েছে, জি, প্রত্যেকটিতে ভালো করেছি জি। আমরা। আপা, আপনি অলমোস্ট 21 বছর ধরে আপনি লন্ডনে আছেন। আপনি 18 বছর বাংলাদেশে আসেন নাই একদমই। তো 21 বছর ধরে লন্ডনে আছেন, মিস করেন কি বাংলা সিনেমাকে, বা বর্তমান সময়ে সিনেমার খোঁজ খবর কি রাখা হয়? খোঁজ খবর যেহেতু আমার সাথে ফিল্মের, আমার যতজন ফিল্ম ফেসবুক ফ্রেন্ড আছে তার মধ্যে অর্ধেকই বলা যায় ফিল্মের, চলচ্চিত্রের মানুষই, আর সাংবাদিক ভাইরাও আছেন। তো সেই হিসেবে খবর তো সবসময় পাচ্ছি। আর আফসোসটা অ্যাকচুয়ালি সেভাবে হয় না, কারণ আমার মনে হয়েছে যে আমার যতটুকু করার ইচ্ছা ছিল বা যতটুকু আমি করার দরকার ছিল করেছি, আর এরপরে কিছু কাজ আমার ভালো লাগেনি, যার জন্য কাজ করতে ইচ্ছে হয়নি। এবং মনে হয়েছে যে আমি একটা ব্রেক নিব, যদি পরে আমার কাজ করতে ইচ্ছা আমি ব্যাক করব, কিন্তু আমি আমি আর এখন আপাতত করতে চাচ্ছি না, তো নিজের থেকে আমি সরে এসেছি নিজের ইচ্ছায়। আচ্ছা, তো সেই আমরা জন্য আমার আফসোসটা খুব নাই। আবার আমরা জানি যে আপনি 21 বছর ধরে লন্ডনে আছেন, আর আমরা সাম্প্রতিক সময়ে খবর পেলাম 80 ও 90 দশকের সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার, উনিও এখন লন্ডনে আছেন, চিকিৎসা নিচ্ছেন। তো আপনার সঙ্গে কি ইলিয়াস কাঞ্চন স্যারের সাথে কি দেখা হয়েছিল? আপনি কি জানেন তার শারীরিক আপডেট সম্পর্কে? ভাইয়া তো যখন এসেছিলেন লন্ডনে মার্চে, তখনই দেখা করে এসেছিলাম, তারপরে ওনার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম। এরপরে আমি যখন ঈদের ঈদের সময় ভাইয়া ভাইয়া তো এখানে তখন থেকে ছিল, মার্চ থেকে এখানে আছেন, ওনার চিকিৎসা শুরু হলো, তখন ঈদ চলে এসেছে, আমি কোরবানি ঈদের সময় সময় দেখা ঈদ করতে গেলাম, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা সাথে দেখা করলাম, কথা বললাম বসে। এখন ওনার চিকিৎসা চলছে, উনি অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ, উনি নর্মাল আছেন। আমি গতকালকে ওনার মেয়ে জামার সাথে কথা বলেছি অনেকক্ষণ। তো আজকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সময় সুযোগ করতে পারিনি, যেহেতু আপনাকে সময় দিয়েছি, আমি ওখানে গেলে আপনাকে সময় দেওয়া আর হবে না। আচ্ছা, এই সময়টা আমাদের দিন ছোট, খুব টাফ হয়ে যায় টাইম টেবিল আচ্ছা, মেনটেন করা, তাহলে এই জন্য আমি আর ওখানে যাইনি। আপনার সাথে গতকালকেই কথা হয়েছে ওনার ওনার পরিবারের মেয়ের সঙ্গে, এবং জামাই, উনি হ্যাঁ। উনি মেয়ের জামাইয়ের সঙ্গে, এবং এখন উনি বেশ ভালো ভালোই আছেন, আছেন, হ্যাঁ। ভালো আছেন, ওনার থেরাপি এখন আপাতত আলহামদুলিল্লাহ। স্টপ আছে কিছুদিনের জন্য, আবার দেওয়া হবে, কিন্তু এখন ওনাকে আবার এমআরআই করতে হবে, নেক্সট মান্থে করবেন, কিন্তু এই মাসে উনি ঠিক আছেন আলহামদুলিল্লাহ। ওনার চিকিৎসাটা চলমান, কিন্তু ডাক্তার এভরি উইকে ওনাকে চেক আপ করছেন, কিন্তু ওনার কেমোথেরাপিটা আপাতত স্টপ থাকবে 2 সপ্তাহের জন্য, দেন ওনাকে আবার চেক আপ করে তারপরে আচ্ছা, করবে আর আচ্ছা। কি। আপা, কথা হচ্ছিল ইলিয়াস কাঞ্চন স্যার সম্পর্কে। আহ, আহ, হঠাৎ করে মনে পড়লো যে স্যারের সঙ্গে আপনার বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা আছে, যেমন আপনার কেরিয়ারের শুরুর দিকে একটা সুপার হিট সিনেমা ভয়ঙ্কর 7 দিন,
1993 সনের ছবি। আহ, তো আমার তখন থার্ড ইলিয়াস, ছবি। হ্যাঁ তো এটা থার্ড আপনার ছবি। থার্ড ছবি। তো ওই সময় তো ইলিয়াস কাঞ্চন স্যার নাম্বার ওয়ান সুপারস্টার, তো সুপারস্টার নায়কের সঙ্গে সিনেমা করার অভিজ্ঞতা 1993 সনে কেমন ছিল? কেমন দেখেছিলেন 93 এর ইলিয়াস কাঞ্চনকে? আপনি বারবারই এক কথা বলছেন যে আমার আসলে এই সৌভাগ্য আমার হয়েছে। আমার যার হাত ধরে চলচ্চিত্রে আসা, উনি সুপারস্টার ছিলেন, বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো এবং ডিরেক্টর নায়ক রাজ্জাক, নায়ক জসিম ভাই, তারপরে ইলিয়াস কাঞ্চন, মানে সবাই। আমার ভাগ্যটা আমি দিতে ভালোই বলবো যে সব ভালো ভালো প্রোডাকশনে, ভালো ডিরেকশনে এবং ভালো হিরোদের সাথে আমি কাজ করতে পেরেছি আমার কেরিয়ার শুরু থেকে একেবারে। তো সেই হিসেবে বলবো যে আমি, কাঞ্চন ভাই তো ভীষণ ভালো একজন মানুষ সব সময়ের জন্য। এবং খুবই উনি তখন থেকে একদম শুধু একজন হিরো হিসেবে না, ব্যক্তিগত জীবনে সবাইকে খুব সহযোগিতা করেন এবং খুবই ধর্মপরায়ণ মানুষ ছিলেন সব সময়। অনেক কিছু বোঝাতেন, কিছু যদি আমাদের ভুল হতো বলতেন, এই জিনিসগুলো খুব ভালো লাগতো। স্টিল না, ওনার সাথে আমার এমনই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক সব সময়। ইলিয়াস কাঞ্চন স্যারের সঙ্গে আপনার আরেকটু উল্লেখযোগ্য ছবি আছে, বডিগার্ড, মনে আছে সেই সিনেমার গল্প? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আচ্ছা আপা, আমি আপনাকে আরেকটি কথা বলি, ভাইয়ের সাথে আমার সম্পর্কটি ভালো ছিল, উনি পছন্দ করতেন বিধায় ওনার প্রোডাকশন আমাকে ছবিতে নিয়েছে, শেষ রক্ষা ছবিতে। আচ্ছা ওনার নিজের এটা আমি প্রোডাকশনের জানতাম ছবি। না, এটা হ্যাঁ, আমি শেষ জানতাম না। রক্ষা ছবি, যেটি ওনার নিজের প্রোডাকশনের ছবি, এবং কাঞ্চন ভাই ওটি দিয়ে আবার মোটামুটি ওনার প্রোডাকশন হাউসটাকে একটু দাঁড় করিয়েছিলেন। কারণ ওনার ছবি, উনি বলছিলেন যে আমার প্রোডাকশন উনি হয়তো নাও করতে পারেন, কিন্তু ওই ছবিটি ওনার নামই হয়েছে এরকম, নাম দিয়েছে শেষ রক্ষা। এবং সেই ছবিতেও আমি ওনার ওনার পালিত বোন ছিলাম, আমি আমাকে খুঁজে পান, পরে আমাদের সাথে ভাই বোনের সম্পর্কে ছবিটি আমার আর ওনাকে নিয়ে পুরো গল্পটা ছবিতে। বাহ বাহ, ওই ছবিতে ওনার বিপরীতে মৌসুমী ছিলেন আর আপনার বিপরীতে আমার সঙ্গে আমিন খান। আমিন খান ছিলেন, এবং ওই ছবির আমিন খান ছিল। গানগুলো সুপার হিট ছিল, ওই ছবির গানগুলো। হুম। শওকত জামিল সম্ভবত ডিরেক্টর। জি জি জি। মনে আছে আপা? সব মনে আছে। আরেকটা প্রশ্ন অনেকেই জানতে চায়, অনেকের কিউরিওসিটি হয়, যেমন আপনি 2004 সন পর্যন্ত কাজ করেছেন, তাই কি? 4 জি। পর্যন্ত কাজ করেছেন। আর শাকিব খান এসেছে 1999 সনে, মানে উনি আসার আপনি আরো 5 বছর ছিলেন ইন্ডাস্ট্রিতে। সাকিবের সাথে কি কোনো ছবিতে স্ক্রিন শেয়ার করা হয়েছে, বা তার সঙ্গে কি ওই সময় দেখা হয়েছিল? কেমন দেখেছিলেন তখনকার শাকিব খানকে? সাকিবের সাথে বেশি কাজ তখন হয়েছে অ্যাকচুয়ালি নতুনদের সাথে আর শাবনূরের সাথে, আর আমার সাথে কোনো কাজ হয়নি সত্যি কথা বলতে। আর সাকিবকে দেখেছিলাম আমি আমাদের বউ শাশুড়ি যুদ্ধ ছবির শুটিংয়েও একবার এসেছিল। ও এসেছিল, আমাদের সাথে সবার সাথে কথা বললো, আড্ডা দিল, এই কিছুক্ষণ থেকে চলে গেল, এইটুকুই। আর ওর সাথে এমন কোনো কথা আমার কখনো হয়নি। আচ্ছা আপা, আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ভালো লাগলো, আপনি অনেক সময় দিলেন, অনেক কিছু জানলাম। তারপর আমার আর কিছু প্রশ্ন আছে, সেটা না করলেই না। যেমন আহ, আপনি শুরুটা হয়েছিল একদম প্রধান নায়িকা হিসেবে, যদিও ওই ছবিতে অরুণা বিশ্বাস ছিলেন সহনায়িকা হিসাবে। তারপর আপনি বেশ কিছু ছবিতে উম, দুটা নায়িকা বা তিনটা নায়িকা এরকম ছিল, আপনিও একজন থাকতেন। তারপর হঠাৎ করে আপনাকে দেখলাম শত জনমের প্রেম নামে একটা ছবিতে সলো নায়িকা হিসাবে। ঠিক বলেছি আপা? শত জনমের প্রেম, মেহেদীর বিপরীতে। তো আহ, আপনি ভীষণ ভালো অভিনেত্রী, আপনি গুড লুকিং, আপনি ভালো ফ্যামিলি বিলং করেন, সব মিলে আপনি মানে পরিপূর্ণ নায়িকা হওয়ার মতো। তো সেকেন্ড সেকেন্ড নায়িকা, আহ, আপা আরেকটু, আপা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে আপা পাচ্ছি। আরেকটু চিল ডাউন, নিচের দিকে। জি 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 আপা, থ্যাংক ইউ আপা। আপা আমি বললাম যে বাংলাদেশের অলমোস্ট ওই 90 দশকের প্রায় ছবিতেই দুটা নায়িকা বা তিনটা নায়িকা থাকলে আপনি থাকতেন। কিন্তু কখন কি ইচ্ছে হয়েছিল যে আমি সলো নায়িকা হব? যদিও আপনি একটা ছবিতে সলো নায়িকা ছিলেন, শত জনমের প্রেম, কিন্তু এটার কন্টিনিউটিটা হলো না কেন? কেন আপনাকে আমরা মেইন নায়িকা হিসেবে পেলাম না? কিন্তু আপনি মেইন নায়িকা হওয়ার মতোই উপযুক্ত সব দিক থেকে। কি মনে হয় আপনার কাছে? এটা তো ডিরেক্টরে বলতে পারবেন কেন করেননি। আর ওই যে বললাম, কিছুটা টেকনিকের অভাব ছিল আমার, বা কোনো, আমার আসলে কোনো সহযোগী সেই বুদ্ধিমত্তা দেওয়ার মতো বা আমাকে গাইড করার মতো মানুষ ছিল না। আমি বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি কোন লাইনে গেলে আমার কিভাবে করতে হবে, আমি শুধু কাজ করে গেছি এরকম। আর মাঝখানে একটা ট্রেন্ড এসেছিল দুই তিনটা নায়িকা নিয়ে কাজ করার, এটা কিন্তু অনেকেই করেছেন, শুধু আমি একা না। ইভেন তো মৌসুমীকে নিয়েও অনেক ছবিতে কাজ করা হয়েছে, যেখানে শুধু মৌসুমী একা নায়িকা ছিলেন না, শাবানা আপা ছিলেন, মাসবি হয়তো, দ্বিতীয় পা ছিলেন, না চম্পা পা ছিলেন, এরকম কিছু ছিল প্রত্যেকের ছবিতেই।
শুধুমাত্র শাবনূরই মনে হয় অনেকগুলো ছবিতে কাজ করেছেন একক নায়িকা হিসেবে, কিন্তু অন্য সব নায়িকারা কিন্তু দুই নায়িকা, তিন নায়িকা, চার নায়িকার সাথে কাজ করে, কারণ তখন ট্রেন্ড ছিল একটা। এবং শাবনূর অনেক ছবিতে কাজ করেছে, আমি আরও একসাথে অনেক ছবিতে কাজ করেছি আমরা। তো যেটা হয়েছে, এটা ট্রেন্ড ছিল মাঝখানে অনেক দিন যে দুই তিনজন নায়িকাই থাকবে ছবিতে, একজন নায়িকা নিয়ে কাজ করা হতো না অনেক সময়। আবার আমার ইনস্ট্যান্ট মানে অনেক কিছু মনে পড়তেছে আপনাকে দেখে আপা। সেটা হচ্ছে আপনার একটা ব্লকবাস্টার হিট ছবি আছে চাকরানী, যে নাম ভূমিকা অভিনয় করেছিলেন শাবানা ম্যাডাম। আপনি ছিলেন আর লিমা আপা ছিলেন, আপনারা দুই বোন থাকেন শাবানা ম্যাডামের, কিন্তু আপনারা শাবানা ম্যাডামকে বোন হিসেবে পরিচয় দেন না। একটা সিকোয়েন্স ছিল শাবানা আপাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মনে পড়ে আপা এটা? আমরা ওই শুটিং এর অভিজ্ঞতাটা জানবো যে একজন কিংবদন্তি শিল্পীকে আপনি থাপ্পড় দিয়েছেন। ওই শুটিং এর অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই আপা। আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, কারণ আমরা আসলে অনেক কিছু দেখাই চলচ্চিত্র যেগুলো আসলে সত্যি না। চলচ্চিত্রে সবকিছু সত্যি না, সেটা আমি আজকে আপনার মাধ্যমে ক্লিয়ার করি সবাইকে। আমি সাবান আপাকে মোটেও চড় দেই নাই। ওটা ক্যামেরা অ্যাঙ্গেলটা এমন ভাবে বসানো হয়েছে যাতে করে বোঝানো হয় যে আমি আপাকে চড় দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি ওনাকে চড় দেই নাই। এই মানে এটা এটা করার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, আমি চাইও নি। আমাকে জোর করে করানো হয়েছে, এবং এটি আমার কেরিয়ারের জন্য অনেক মাইনাস পয়েন্ট হয়েছে। যেহেতু পাবলিকরা বুঝেছে আমি ওনাকে চড় দিয়েছি, সেই জন্যই মানুষ এটাকে নেগেটিভলি নিয়েছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু নেগেটিভ ভাবে করতে চাইনি কাজটা। তো এটাও আমাকে নিয়ে একটা পলিটিক্স হয়েছে, আমি বলবো ফিল্মে একটা পলিটিক্স হয়, সেটা আমি বুঝতে পারলাম তখনই। পয়েন্ট পেলাম যে শাবানাকে চড় দেওয়ার ওই সিনটার জন্য আপনার ক্যারিয়ারে অনেক বাজে প্রভাব পড়েছে, যেটা আপনি অবশ্যই এক হয়েছে, এক আমি ধরনের ফিল করেছি। চক্রান্তের শিকার অবশ্যই। হয়েছেন। হ্যাঁ, এই যে আপনি একটা গোমর ফাঁস করলেন, হ্যাঁ, অনেকে এটা জানতো না যে এই সিকোয়েন্সটার কারণে আপনার কেরিয়ারে অনেক ব্যাড ইম্প্যাক্ট পড়েছে এবং আপনি একটা চক্রান্তের শিকার হয়েছেন। তো কিন্তু যখন আপনাকে দেলোয়ার জাহান ঝন্টু স্যার, এই সিনেমা ডিরেক্টর, যখন আপনাকে এই সিকোয়েন্সটার কথা কথা বলেছিলেন, তখন আপনার প্রতিক্রিয়া কি ছিল? আপনি কি না করেছেন, বা আহ, না সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন? এরকম এটা আরেকটু ক্লিয়ার করেন অডিয়েন্সদেরকে। হ্যাঁ, আমি একবারের জন্য রাজি হই নাই, একদমই রাজি হই নাই। যখন আমাকে ছবিটি আমার চরিত্র বোঝানো হচ্ছিল, তখনও বলা হয়নি, কখনোই কোথাও বলা হয়নি যে আমাকে চড় দিতে হবে ওনাকে। শুধু বলা হয়েছিল যে তোমরা একটু খারাপ বিহেভ করবা বড় বোনের সাথে, কিন্তু একবারও বলা হয়নি যে বড় বোনকে চড় দিতে হবে। এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করি, এবং অন দ্য স্পটেই উনি আমাকে বুঝিয়েছেন, আরে পাগল তুই এখন চড় দিবি, পরে তোকে মাফ দেওয়া হবে, মাফ করে দিবি তোকে, আপাকে তুই মাফ চাই পা ধরে, পরে তোকে ঠিক হয়ে যাবে, পাবলিক বুঝবে, হ্যান তার অনেক কিছু বুঝিয়েছেন উনি আমাকে। কিন্তু বেসিক্যালি যা হওয়ার তো পাবলিক ভুল বুঝেই গেছে। আমি ওনাকে চড় না দেওয়ার পরেও ক্যামেরা অ্যাঙ্গেল বসিয়েছি এমন ভাবে যে মনে হয়েছে চড় দিয়েছি। এবং অ্যাকচুয়ালি ওটা আমি করতে চাইনি, একদমই করতে চাইনি। উনি আমাকে বুঝিয়েছেন যে এখন চড় দাও, পরে অন্য সিনে মাফ চাওয়া, তখন পাবলিক ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আসলে কিন্তু যেটা রিয়াকশনটা হয়েই যায়। তাহলে আপা আপনি একদম আমাদের একাত্তর টেলিভিশনকে আপনি এটা ক্লিয়ার করলেন যে এরকম সিকোয়েন্স অভিনয় করাটা আপনি পরিস্থিতির শিকার, আপনি করতে চাননি, কিন্তু ডিরেক্টর আপনাকে দিয়ে করিয়েছে এবং আপনাকে কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু এটা আপনার ক্যারিয়ারে প্রভাব পড়েছে। কিন্তু এটা যদি আপনি বুঝে থাকেন যে আপনার শাবানাকে চড় মারাটা আপনার ক্যারিয়ারে বাজে প্রভাব পড়েছে, কিন্তু তারপরের বছরই মর্যাদা লড়াই ছবিতে একই কাজ আপনি করেছেন, শাবানাকে আপনি চরম অপমান করেছেন। শাবানার ভাই মেহেদীকে আপনি বিয়ে করে শাবানাকে ঘর ছাড়া করেছেন, একটা নেগেটিভ ক্যারেক্টার করেছেন। মানে স্ক্রিপ্ট যখন আসে তখন সিলেকশনটাতে আপনি কি ভাবতেন? একটা স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে আপনি কি ভাবতেন আসলে? তখনও আমি জানতাম না যে স্ক্রিপ্টটা ওই পর্যায়ে যাবে। তখন আমাকে বলা হয়েছিল যে হ্যাঁ একটু আমি অহংকারী মেয়ে, কিন্তু এতটা যে সিরিয়াস সেটা বুঝতে পারিনি। ডিরেক্টর ওভাবে বুঝিয়েছেন না এটা কোনো ফ্যাক্টর না, এটা হতেই পারে, আজকালকার মেয়েরা একটু অহংকারী হতে পারে, একটু বোনকে ইগনোর করতে পারে, এটা কোনো সমস্যা না, সমস্যা হবে না। আমিও বুঝে গেছি আসলে সমস্যা না। কিন্তু তখনও যে আমাকে নিয়ে রানিং চলছে এইসব পলিটিক্স, আমি তখন এখন ফিল করতে পারি আসলে। তখনও বুঝেছি, একটু পরে বুঝেছি, কিন্তু অন দ্য স্পট মানে বুঝলে আমি তাহলে কিন্তু সাইন করতাম না তাহলে ছবিটি। এটা ক্লিয়ার হয়ে গেল আপা, আপনি যে ক্যারিয়ারে কিছুটা পিছিয়ে পড়লেন এগুলোর জন্য এই জিনিসগুলো দায়ী, এটা এক ধরনের ফিল্ম পলিটিক্স আপনি বলছেন, যে আপনার বয়স কম ছিল, আপনাকে অন্যভাবে বোঝানো হয়েছিল, কিন্তু এখন পরিণত বয়সে এসে বুঝছেন এই সিলেকশন গুলো আসলে ভুল সিলেকশন ছিল। আচ্ছা আপা, আপনি বেশ কিছু ক্লাসিক ছবির নায়িকা, সেটা আমরা বলবো, ভাই কে আছে বাইক দিকে, হ্যালো, এটা কি হয়েছে?
কি হয়েছে? কোনো আপা একটু পরে আমি আপনাকে আবার দিচ্ছি। আপা আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ। আপা আমার এদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমি ঠিক করছি। আমি আবার আবার কল দিচ্ছি আপনাকে। আবার কল দিচ্ছি, আমি আবার আবার নতুন করে যুক্ত হচ্ছে। আপা আমার বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। কি হয়েছে আপা? 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। তাহলে 10 মিনিট আমি শেষ করতে হবে, কিন্তু 10 মিনিট কি চলবে এটা? হ্যাঁ, কেটে দেন। তো ঠিক আছে, ঠিক আছে, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। আপা শুনতে পাচ্ছেন আপা? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। আপা আমরা 10 মিনিটের সময় আছে, এর মধ্যে শেষ করে ওকে। দিচ্ছি। আড্ডা জমে উঠছিল। সোনিয়া আপা আমার ভীষণ পছন্দের নায়িকা। আমরা ছোটবেলায় আমাদের ফ্রেন্ডদেরকে বলতাম যে বাংলাদেশে একটা নায়িকা আছে যে যিনি কিনা বারবি ডলের মতো দেখতে। এটা আমি সত্যি বলতাম আপা। আর সেই বারবি ডল নায়িকার সঙ্গে আমি কথা বলছি, একটা মধুর আড্ডা দিচ্ছি। এরপর আপা আমি বলতে যাচ্ছি যে আপনি বেশ কিছু ক্লাসিক ছবির নায়িকা। সেটা হচ্ছে প্রেম শক্তি, প্রেম প্রতিশোধ, চাকরানী। আহ, আমি আমি যদি বলি স্বপ্নের ঠিকানা সালমান শাহর বিপরীতে, আপনি অসম্ভব ভালো ভালো সিনেমা করেছেন। আহ, খুব ভালো যাচ্ছিল সিনেমাগুলো। তো শেষের দিকে, শেষের 2-3 বছর যে ছবিগুলোকে আমরা আসলে অশ্লীল ছবি বলি বা একটু বাজে নির্মাণের ছবি বলি, সেই ছবিগুলোতে যুক্ত হওয়া কেন? যেখানে আপনি শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সুপার ডুপার হিট দিয়েছেন, দিয়েছেন স্বপ্নের ঠিকানার মতো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকায় সেকেন্ড স্থান অর্জনকারী ছবি দিয়েছেন। শেষের দিকে ছবিগুলো এমন কেন ছিল আপা? 007, ডেঞ্জার ম্যান, এরকম কেন ছবি? আমি ছবিগুলো দেখিও নি আসলে, এবং গল্প আমি জানতাম না। জি। চরিত্রগুলো আসলে সার্টেনলি করা হয়েছে, কোনো সিদ্ধান্তে ওরকম ভাবে পছন্দনীয় ছিল না আমার নিজের কাছেও। আমার খুবই অপছন্দের কাজ ছিল, সামহাও করতে হয়েছে আমাকে। সেটা আমাকে, এটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না তেমন কিছু। আচ্ছা, মানে এটা নিয়ে আপনারও এক ধরনের রিগ্রেট আছে, একটু দুঃখ বোধ আছে। আহ আপা এখন আপনি কেমন আছেন? কি করছেন লন্ডনে? কিভাবে সময় কাটছে? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জব করছি, পড়াশোনা করছি, সংসার সামালছি, তো ওইভাবে চলে যাচ্ছে। আচ্ছা। আর একটি অনলাইন টিভিতে আমি কাজ করছি, আমার নামে শো হচ্ছে, দা সোনিয়া শোতে আমি নিজে করি আচ্ছা, পরিচালনা। একটা লন্ডনের একটা অনলাইন টেলিভিশন আপনি কাজ করছেন এবং সেই টেলিভিশনে আপনার নামে একটা সেলিব্রিটি শো আছে। আপনার নামটা আরেকবার বলতেন? দা সোনিয়া শো। দা সোনিয়া শো। আপা একদম একদম শেষ করব তাকে দিয়ে যাকে দিয়ে আমরা শুরু করেছিলাম, সালমান শাহ। সালমান শাহর হত্যার বিচারের দাবিতে আবার সরগরম হয়েছে বাংলাদেশ, সালমান শাহ ভক্তরা। আহ, যেদিন সালমান শাহ মারা গিয়েছিলেন 1996 সনের 6 সেপ্টেম্বর, সেদিন আপনি কোথায় ছিলেন? খবরটা কার মাধ্যমে শুনেছিলেন? সেই দিনের গল্পটা শুনবো আপা। আমি একটি ছবি সেটে ছিলাম, এটি ছিল উত্তরায়। উত্তরায় একটি শুটিং এর বাসায় শুটিং হতো, যে বাসাগুলোতে আমরা বোধহয় নাদিম ভাই ছবি শুটিং এ ছিলাম সম্ভবত। মান্না ভাই, আমি, শাহিন আলম, শাহনাজ, ফাইট ডিরেক্টর, পুরো গ্রুপ, আমাদের আরমান ভাই গ্রুপ। সিনেমার তো নামটা আমরা মনে আছে? সিনেমার নামটা মনে আছে? কোন ছবি শুটিং এ ছিলেন ছবির সেদিন? নামটা আমার মনে নাই, সরি আপনি আছে। বলছেন ডিরেক্টর নাদিম মাহমুদের কথা? আমার মনে হয় উনি ছিলেন, আমার আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি নাম মনে নেই। আচ্ছা আচ্ছা। তো মান্না ভাই ছিল হিরো, মান্না ভাই, শাহিন আলম ওনারা ছিলেন আর জি কি, শাহানাজ আপু ছিলেন। তো আমরা শুটিং করছিলাম দুপুর 11টার দিক সম্ভবত। জি আমরা শুটিং করছিলাম তখনই মান্না ভাই, আমি বসেছিলাম একটু ইয়াতে মেকআপ রুমের মধ্যে। জি। তখন মান্না ভাইয়ের ফোনে কল আসছে একটা, বাবা কেউ কল করেছেন ওকে, জি। বললেন যে সালমান আর নেই এরকম। তা আমরা সবাই শুটিং ক্যান্সেল করে প্যাক আপ করে চলে গেলাম ঢাকা মেডিকেলে। সবাই সবাই যার যার গাড়ি, আমি গেলাম বললাম, কারো একজন গাড়িতে চলে গেলাম। তখন প্রায় আমরা সবাই মিলে গেলাম, গিয়ে দেখলাম ওর লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলের বারান্দায় একটা স্টেটের মধ্যে বসে আছে আমার কাছে। আমি ওর হাতটা টাচ করলাম, মনে হলো যে এক্ষুনি লাফ দিয়ে উঠে বলবে আর এটা দুষ্টামি করছি, এরকম তরতাজা একটা লাশ। আমার জীবনে প্রথম এত তরতাজা, মানে এত ফ্রেশ একজন মানুষকে, মানে কালকে কথা হলো, দেখা হলো, সে মানুষটা আজকে আমার সামনে এইভাবে, এরকম একটা অভিজ্ঞতা জীবনে প্রথম ছিল। এবং আমরা মনে হয় আমরা এই কয়জনই ফিল্মের জগতে মানুষজন যারা কাজের থেকে দৌড় দিয়ে গেছে, আমরা ওই কয়জনই ফার্স্ট চোখে লাশ দেখেছি, সালমানের লাশ, যেটা আসলে বিশ্বাসযোগ্য ছিল না। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, আমি ওর হাত টাচ করে মনে হচ্ছিল যে আরে আমি এখনই ও লাফ দিয়ে উঠে বলবে। যখন আমার শুটিং এর সময় যখন হয় না, অনেক শটের মধ্যে হাত ধরতে হয়, তোমরা হয় হাত ধরলে দুষ্টামি করতাম মাঝে মাঝে, ও ভাবনা চিনতে পারতাম, আমি চিনতে দুষ্টামি হতো আমাদের মধ্যে, ফ্রেন্ডলি।
তো আমার কাছে মনে হচ্ছে কেউ লাফ দিয়ে উঠে আমাকে বলবে, আরে আমি আমি তো ঠিক আছি, তুমি কেন কান্নাকাটি করছো, বা এরকম বলবে। তো এরকম ফিল হচ্ছিল ওই মুহূর্তে। তারপরে তার ওখান থেকে চলে এলাম, আমরা অনেকক্ষণ ছিলাম অবশ্য মেডিকেলে। তারপরে যার যার মতো ঘরে চলে গেলাম। আর এই তো, যেহেতু ওটা অনেক রহস্যময় একটি ঘটনা ছিল, আমরা এখনো রহস্যের মধ্যেই আছি আসলে। আচ্ছা, সালমান শাহর লাশ দেখতে ওদিনে গিয়েছিলেন এবং আপনার কাছে মনে হচ্ছিল সে এখনো বেঁচে আছে, জীবন্ত, এতটাই মানে একদম খুব কষ্টের ছিল আর কি ব্যাপারটা, তরতাজা, হ্যাঁ হ্যাঁ খুব তরতাজা ছিল। আহ, শুয়ে আছে। আপা, এখন আপনি কি বলতে চান যে এই যে বিচার বিচার বিচারের প্রক্রিয়াটা যে এত লম্বা হয়ে গেল, 29 বছর ধরে চলছে, আপনি এই নিয়ে কি বলতে চান? সালমান শাহ ভক্তরা আমরা গেল শুক্রবারও নারায়ণগঞ্জে সালমান শাহ ভক্তরা মানববন্ধন করেছে এই হত্যার আহ, আসামিদের যাতে ফাঁসি হয় বা অভিযুক্তদের যাতে গ্রেফতার করা হয়। শেষ কথা আপনি কি বলতে চান সালমান শাহর বিচার নিয়ে? আম, আসলে এটাই বলতে চাই, আশা করব যদি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকে সেটি উদ্ঘাটন হোক, এবং যদি এটি হত্যা আত্মহত্যা যেটিই হোক সেটি ক্লিয়ার হোক মানুষের কাছে, এবং সঠিক বিচার পাক, এবং কারা কারা দোষী, কারা কারা কেন করেছেন সেটিও উদ্ঘাটন হোক, যদিও এটা খুবই কঠিন আমাদের দেশের প্রেক্ষাপটে। তবুও অবশ্যই আশা করব, এবং আম, অনেক প্রত্যাশী আছি যে এটার একটি ভালো একটি রেজাল্ট পাবো, যেখানে আমাদের বর্তমান সরকারও নাকি আশ্বাস দিয়েছেন শুনলাম যে ওর আহ, যেই হত্যা রহস্যটি উদ্ঘাটন হবে এবং বিচারটা ঠিকভাবে হবে। এবং কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম, সালমানের মামাও দেখলাম খুব অনেক অনেক কিছু প্রমাণ টমাণ নিয়ে উনি হাজির হয়েছেন আদালতে। তো যদি এখন সেগুলো ঠিক মতো হয় খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কারণ সবচেয়ে মজার বিষয় আমার কাছে লেগেছে এবং লাগছে, আমার কাছে না অনেকের কাছেই, যারা সেই বছর জন্মগ্রহণ করেছে তারাও ওর ভক্ত। মানে সেই বছর যারা জন্মগ্রহণ করেছেন এবং সেই বছরের পরেও যারা জন্মগ্রহণ করেছেন তারাও তার ছবি পরে দেখেছেন, জি। তার ভক্ত হয়েছেন। এটি একটি বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য। কিন্তু আরো দুঃখজনক যে সেটিও দেখে যেতে পারেন নাই। এবং অনেকে একটা জিনিস বলছেন যে সালমান শাহ নাই বলে সে নাম করেছে, ও নাম করেছে। আসলে যেটি হয়, চলচ্চিত্রে বলেন, নাটকে বলেন, যে কোনো ক্ষেত্রেই বলেন, যার যার রিজিক নিয়ে শেষে আসে, যার যার অবস্থান শেষে তৈরি করে। হ্যাঁ, সালমান থাকলে হয়তো আরেকজনের অবস্থান কি হতো সেটা নিয়ে জি। প্রশ্ন না তুলে, সালমান থাকলে এখন হয়তো তার অবস্থানটাও চেঞ্জ হতো। সে নেই বলে সে তার জায়গাটি সেম রয়ে গেছে, তার ইমেজটিও মানুষের মনে একই রয়ে গেছে। হয়তো সেও বড় আরো সিনিয়র ক্যারেক্টার অভিনয় করতো, একটু ইমেজ চেঞ্জ হতো। বাট যেহেতু তার ভালো কাজগুলো আমরা দেখেছি, অবশ্যই সবসময় ভালো কাজ করেছেন, সে মানুষও খুব ভালো ছিল। সবাই তাকে মন থেকে দোয়া করছেন, তার ভক্ত আছে প্রচুর ব্যক্তিগত জীবনে এবং চলচ্চিত্রে অভিনয়ের কারণেও। তো আমরা চাইবো যে সে এবং তার পরিবার একটি সুষ্ঠু বিচার পাক, একটি ন্যায় বিচার হোক। আপা, আপনি 48টি সিনেমার নায়িকা। আপনাকে যদি বলা হয় আপনার অভিনীত সবচেয়ে প্রিয় সিনেমা, 3টি অপশন দিলাম, 3টা ছবির নাম বলেন। এটা বলে আমরা শেষ করে ফেলছি, বিদায় নিচ্ছি। আহ প্রথম বলো প্রেম শক্তি, অবশ্যই। আসলে অনেকগুলো ছবি, আপনি আমাকে না, বাদ আপনি দিবেন আপনি কিন্তু আপনি 3টাই বলবেন, 48টার মধ্যে আপনি 3টাই বলবেন আপা। প্রেম শক্তি, ওকে। উম, শত জন্মের প্রেম, আর হচ্ছে মিথ্যার মৃত্যু, ছোট্ট আচ্ছা, আহমেদের ছবি, তাহলে আমার শেষের দিকে। প্রেম শক্তি, শত জনমের প্রেম আর মিথ্যার মৃত্যু, কিন্তু স্বপ্নের ঠিকানা নাই, সালমান শাহ ভক্তরা হতাশ হলো ও আপা। সেটা তো আছে, কিন্তু আপনি আমার 6 ছবি নাম বললে আমি সবার সেখানে আমার আসবে হবে, সেটা আমার বলতে হবে না, ওটা পাবলিকলি সবাই জানে। এটা আমার আমার আরো বেশি ভালো লাগে আর কি, ওগুলো বেশি ছিল। আপা, আপনি অনেক অবশ্যই আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশে আসলে ইনশাল্লাহ দেখা হবে। মিস করি আপা, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।